অধীরে খুঁজি তোমায়। শুরুর দিনগুলোতে তার চোখে ছিল স্বপ্ন আর হৃদয়ে ছিল নিজের কাজ দিয়ে সারা দেশের মানুষের মন জয় করার অদম্য বাসনা। তিনি কখনো হাল ছাড়েননি, অবিচল থেকেছেন, প্রতিটা ব্যর্থতা সেরে এগিয়ে গেছেন। দিনরাত পরিশ্রম, অগণিত বাধার সমালোচনার মাঝে তিনি নিজের লক্ষ্যে স্থির ছিলেন। ধীরে ধীরে সেই স্বপ্ন বহু আগেই তিনি বাস্তবে রূপ দিয়েছেন। একজন সাধারণ মানুষ থেকে হয়ে উঠেছেন অসাধারণ। টেকনাফ থেকে তেঁতুলিয়া কিংবা গুলিস্তান থেকে গুলশান, সবার প্রিয় তারকা তিনি। সাফল্য তাকে দমায়নি, বরং আরও বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছেন। তার প্রতিটি পদক্ষেপই প্রমাণ করে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। আজ তিনি শুধু মহাতারকা নেন, কোটি সিনেমা প্রেমীদের কাছে ভরসার নাম। বিশ্বজুড়ে প্রায় 40 কোটি বাংলাভাষীদের কাছে তিনি ভালোবাসার এক নাম, আমাদের প্রিয় শাকিব খান। শাকিব খানকে নিয়ে পরিচালক জাফর ইকবাল কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন, যেইটা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তো চলুন আমরা সেই তথ্যগুলো একটু নিজ কানে শুনে আসি। শোনার পরে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাকিবের আশেপাশে যারা ঘুরে তারা হলো সবচেয়ে বড় বাটপার। এই ইকবালকে ভাইজান ছাড়া কোনো কথাই বলতো না। আমিও তারা ভাইজান বলতো। ওইখানে আমার সাকিবের দুজনই প্রচুর টাকা গেছে। ওর কেরিয়া এত সহজে ধ্বংস হবে না। সাকিবের বাম্পার বাম্পার সুপারহিট ছবি আছে, আমি তো তার জানি, আমি তাকে চিনি। একটা সময় আছে, ওই সময়টার পৃথিবীর কারণে ছিল না, তখন এই পৃথিবীর রাজা। আফসার ভাইয়ের হাতে সাকিব আবার এই জগতে যত ব্যবসা হয়েছে তাতে 10 গুণ ব্যবসা করতে পারছে। নাম দেয় সে প্রডিউসার, সে প্রডিউসার, আসলে কি সে প্রডিউসার? বাজেট যদি 1 টাকা হয় তারা বলে 2 টাকা। এখন ওই মধ্যবিত্ত সিনেমার কাছে টাকা পায়। হল মালিকটা যখন লাভ করে অ্যাডভান্সে 1 টাকাও দিবা না। বাবু দূর থেকে আসছো, তোমার গ্যারেন্টিটা আমি খাওয়াচ্ছি, নিজে ঢেলে খাওয়াচ্ছি তোমাকে। ঈদের ছবির গল্প শুনতে আসলাম আসলে আপনার কাছ থেকে। হ্যাঁ, ঈদের আগে আপনি বলছিলেন এটা কিন্তু সবচেয়ে বড় সাক্ষী কিন্তু তুমি। তোমার ক্যামেরাতে আমি আমার বাসায় বসে বলছিলাম যে এইবার ঈদে একটা ছবিও চলবে না, আর 2-1টা যদি ছবি চলতেছে বনতর এক্সপ্রেস বা বনতর, হ্যাঁ এটা একটা সিরিজের জন্য, হলের দর্শকরা সিনেপ্লেক্সের জন্য। এখন আমি সবচেয়ে মজার ঘটনা, বড় বড় বাজেটের যে ছবিগুলো, এই ছবিগুলোতে একটাও সিনে নাই একদম। আমার কাছে যে নিউজ, আমি তো আমার যে হল মালিকরা যেটা বলে বা সিনেপ্লেক্সের যে খবর দিচ্ছে, হ্যাঁ এদের ঈদের 3 দিন পরে সব দোষা বসছে। এই যে এত টাকা খরচ করে এই ছবি তো বাবু কোনো বানানোর কোনো ই নেই, যুক্তি নেই, আছে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো আমাদের ইন্ডাস্ট্রিতে 3-4টা ডিরেক্টর আছে, তারা শ্রেষ্ঠ চাপাবাজ অ্যাওয়ার্ড যদি তাদেরকে দেওয়া যায় তাহলে তাদেরকে দিতে পারো। একসময় শুনি 70 কোটি, 80 কোটি, 50 কোটি, 70-80 কোটি সারা বাংলাদেশের হল মালিকরা বিলিং করছে। তারা কয় টাকা পাইছে এটা কিন্তু বলে না কেউ। আমি সব বলতেছি, আমার সিনেপ্লেক্সে যদি ছবি চলে তাহলে তো আমি টাকা ইনকাম করবো। আমার একটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজ নিয়ে দেবে। সে পার্সেন্টেজ কত? সামান্য, তাই না? আমি জানাবে সেটা কি তোমার প্রডিউসার কি পাবে নাকি? এই যে মানুষ একটা ফুল ইনফরমেশন দিচ্ছে, দেওয়ার পরে অনেকেই আসতেছে ছবি বানানোর জন্য, ব্যাগ নিয়ে আসে, টাকা নিয়ে আসছে। এবার ঈদের ঘটনা আমি যেটা শুনছি একদিন, হ্যাঁ ব্যাগটা আর খালি ব্যাগ নিয়ে গেছে, চলে গেছে। ভাই সে 8 কোটি টাকা খরচ করছে, তো এই যে ছবি বলতেছে যে এত কোটি এত সব ভুয়া খবর। ছবির মান কত কোটি আমরা বুঝি, আমরা ছবি বানাই, আমরা বুঝি, আমরা জানি। উনি বলছিল যে 22-12 কোটি টাকা ওনার বাজেট ছিল। পরবর্তী না, ওনার ব্যাপারে আমি কথা বলতে চাই না, ওনারে আমি সিলুট জানাই, ওনাকে আমি সিলুট জানাই। ওনাকে কেন সিলুট জানাই বাবু? উনি সত্য কথাটা বলছে যে আমি এখনো পর্যন্ত 1টা টাকা পাইনি। এটা টু বাবু, এটা সত্য কথা। উনি এটা বলছেন যে সাংবাদিক সম্মেলন করছি আমি 7 লাখ টাকা খরচ করে, এটাও আমার পকেট থেকে। এই সত্যটাকে আজ পর্যন্ত কেউ বলছে আমি ছাড়া কেউ বলছে? ওনাকে ধন্যবাদ জানাই যে উনি সত্য কথাটা বলছে এবং টেলিভিশনের সামনে। এই পর্যন্ত যতগুলো ছবি রিলিজ হয়েছে এই কয়েক বছরে, বাবু বিশ্বাস করো চালানের 30 সীমানায় কেউ যেতে পারেনি। অথচ একজন চায় কত? একজন চায় সিনেমা বানাতে গেলে 50 লাখ, 60 লাখ, 1 কোটি। এই টাকাটা তো ওঠার ক্ষমতা ওদের আছে, হ্যাঁ আছে। মানুষ ঢুকা বলে, আর মানুষ তো মনে করে হায় কত টাকা সিনেমা বানাতে কত টাকা ইনকাম। আর না ভাই, সিনেমার ইনকাম আর তো 1 কোটি টাকা, ছবি বানাই দেবো 90 লাখ টাকা, 80 লাখ টাকার ভিতরে। এই চাপাবাজদের কারণে এই পুরো সিনেমাটা ধ্বংস হয়ে গেছে। এখন এই 80-90 লাখ টাকার ছবি কেউ বানাতে চায় না, অথচ এই ছবি দেখে কিন্তু মানুষ আগে কোটি কোটি টাকা কামাইছে। সাকিবের আগের ছবিগুলো দেখো, তার বাজেটগুলো দেখো কত, 1 কোটি 90 লাখ, 80 লাখ, 1 কোটি 20 লাখ, 1.5 কোটি। কামাইছে কি? 4 কোটি, 5 কোটি, 3 কোটি, হ্যাঁ কামাইছে না?
তো এই যে মার্কেটটা এই চাপাবাজ 2-3টা নষ্ট করছে। যখন প্রিয়তমা যখন সুপারহিট হয়ে গেল, হ্যাঁ, সেটাও আমি তোমার বলি, প্রিয়তমা সুপার ডুপার হিট, প্রিয়তমা সর্বোচ্চ 2 থেকে 3 কোটি টাকা কামাইছে। পুঁজিজু কালকে বলতে হিসাব দিয়েছিল যে সে প্রায় 47 কোটি টাকা কামিয়েছে। না, এটাও আদনান যদি বলে থাকে এটা ভুল বলছে। এটা আমি আদনানকে আমি সামনে বলতে পারবো, ঠিক আছে? এটা আদনান কাল আমি যে আদনান সাংবাদিক সম্মেলন দিচ্ছি সেটা তো আদনান বলছে যে আমি 86 কোটি টাকা বিলিং করছে সিনেপ্লেক্স। এবং আদনান এটাও বলছে যে আমি 86 কোটি টাকা বিলিং করার পর আমি কয় টাকা পেয়েছি সেটা আমি জানি। তারপর রাজকুমার তো আদনান পুরোটাই লস। রাজকুমারের কথা বলছে যে 25 কোটি টাকা সে বিলিং করছে। 25 কোটি টাকা যদি বিলিং হয় তাহলে 6-7 কোটি টাকা তার খরচ আছে। হিসাব করো তুমি কয় টাকা পাইছে সিনেপ্লেক্সের 26%। এখন এই যে এতদিন যে চাপাগুলো মানুষ মারছে এখন কিন্তু সব ক্লিয়ার হয়ে গেছে। সেদিন মাস্টারও বলে দিচ্ছে, কিন্তু মাস্টার বলছে না যে এই ছবি এত কামাইছে, এই ছবি এত কামাইছে, আপনি আমাদের মাস্টার কি বলছে যে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এইটাই আমার কথা হলো, পাবো চাপাও দেওয়া সিনেমা চলে না, ওই মার্কেটটাই ঠিক আছে। 80 লাখ 90 লাখ 1 কোটি পর্যন্ত এই মার্কেটটা হলে ছবি বানালে মানুষ লাভ করবে, আর নাহলে ছবি লাভ করবে না। সাকিব খান তো নিজে আসলে পারিশ্রমিক নিয়েছে হচ্ছে 3 কোটি টাকা, মানে যেটা থেকে প্রিজ থেকে ওই যে ধ্বংস করছে চাপাবাজ 3-4 জন ডিরেক্টর, এরাই ধ্বংস করছে ইন্ডাস্ট্রিটাকে। এরা তো মনে করো কোমরে হাত দিলে অনেক কিছু বেড়ে যাবে। আমি অনেক কিছু জানি, কে প্রডিউসার, কোথা থেকে টাকা আসে, কিভাবে আসে, এগুলো আমি সব জানি। নাম দেয় সে প্রডিউসার, আসলে কি সে প্রডিউসার? এই যে পিন ছবির উনি কি পুরো ছবি ইনভেস্ট করছে? ওনার পিছনে কে প্রডিউসার ছিল? তো আমার বন্ধুর সারা ছিল, উনি গার্মেন্টস ব্যবসায়ী, আমার সাথে বসছিল। আমরা মোমিন পিক একদিন বসে আড্ডাও মারছি আমরা, সেদিন তো আমি শুনছি। ওনার টাইম বাদ দিলাম। আর এই যে যারা কিছু ছবি তারা ফ্রন্টে বলে প্রডিউসারকে আমরা সবাই জানি। আপনার কথা সূত্র ধরে যদি আমি বলি, নাটকের পরিচালকদের সিনেমায় অভিনয় করতেছে সাকিব খান বড় বাজেটের পারিশ্রমিক নেওয়ার জন্য, বিষয়টা কি এরকম? হ্যাঁ, সিনেমার ডিরেক্টরটা তো জানে, মূল সিনেমার ডিরেক্টররা জানে মার্কেট আছে কয় টাকা, ঘরে কয় টাকা দিলে ছবি চলবে। তারা তো আস্তে করে পিছিয়ে সরে গেছে, কারণ তারা তো জানে, এগুলো জানে যে এই ছবি তো এত ইনকাম হবে না। অত তারা ইচ্ছে করে পিছিয়ে, তারা দেখতেছে, তারা মজা দেখতেছে, কে কদিন চলতে পারে চলুক না, এই মজাটা নিয়ে তারা আছে। তাহলে কি আমরা আশা করতে পারি যে সাকিব খান আসলে ইন্ডাস্ট্রিতে আবার ব্যাক করবে? হ্যাঁ, এছাড়া কি কোনো উপায় আছে? তো ব্যাক করতেই হবে, তা টুডে শুরু তো করবেই সেইটা। তার মিডিয়া তো সে তো মাকড়সা জালের ভিতরে আটকানো আছে, ছোট মিডিয়াটা আটকে রাখছে ক্ষণিকের জন্য, 2-5-10টা ছবি অর্ডার করবে, তারপর আস্তে আস্তে ওকে এমন ভাবে সাইজ করে দেবে ও নিজেও বুঝতে পারবে না, ওর কান্দে অনেকে বন্দুক রেখে উঠবে, তারপরে ওঠার পরে তাকে আস্তে করে নামায় দেবে। কয়েকদিন যাবত খুব আলোচনা হচ্ছিল যে আসলে সাকিব খান সিন্ডিকেটের শিকার। হ্যাঁ, এটা কোন সিন্ডিকেটের শিকার, কাদের শিকার? সিন্ডিকেটের শিকার না শিকারের সাকিব খুব ভালো জানে। সাকিবের আশেপাশে যারা ঘুরে, যারা থাকে, তাহলে সবচেয়ে বড় ব্যাপার ভালো বুদ্ধি তো তার দিতে পারে না। ও যা বলে, সাকিব যা বলে, জি ভাই। এই যে চামচামিটা করে, এই চামচামিটার কারণে সাকিব আজকে এই অবস্থা। আমরা তো ওর সাথে ছিলাম, আমাদেরকে তো ভাইজান ছাড়া কোনো কথাই বলতো না। এই ইকবালকে ভাইজান ছাড়া কোনো কথাই বলতো না, ভাইজান। আমিও তারা ভাইজান বলতো। এমন অনেক কিছু দুষ্টাই ভাইজান করে না, আমাকে দেখলে এড়ায় চলে যেত, ইকবাল ভাই আসতেছে, ঠিক আছে? এই যে একটা রেসপেক্ট তার সাথে আমার সাথে ছিল, সেও আউল ফল আড্ডা আমার সাথে নেই, আমিও তার সাথে কোনো আউল ফল আড্ডা নেই। আমরা যতদিন আমি তার সাথে বসি, কাজ দিয়ে বসি, এটা না এটা নিয়ে বসি। তার যখন বিপদ আসছিল, যখন চারিদিকে তার বিপদ আসছিল, তখন তার পাশে আমি একটা গাছ হয়ে দাঁড়াইছিলাম, একটা গাছের মতো ছায়া দিয়ে রাখছিলাম। ঠিক কারণে ওর অনেক বিপদ এমনি সরে গেছে, এটা আল্লাহ ভরসা, ঠিক আছে? তো ও এখন ওর বুঝতে হবে যে দিন শেষে সিনেমায় ওর আসতে হবে। নায়িকা, টেলিভিশন নায়িকা যাতে কোনোদিন সিনেমাতে নায়িকা হয়তো হবে বুবলি, অপু, মানে যারা একসময় নায়িকা ছিল, শাবনুর, পপি, মৌসুমী, মানে ওই সিরিয়াল যাতে ওরা নায়িকা ছিল, শাবানা ম্যাডাম, কবরী ম্যাডাম, এদের স্টাইলটা ছিল। এরা কি পৃথিবী ধ্বংস হলেন? এখন না 2-4 জন টেলিভিশনে যাচ্ছে, আগে এদেরকে কোনোদিন বিটিভিতে কেউ নিতে পারছে তাদের ইন্টারভিউ? আমরা শাবানা ম্যাডাম বলে একটু যাদের পুরনো একটা, এদের আজ পর্যন্ত কোনোদিন কেউ বিটিভিতে নিতে পারছে? হ্যাঁ, তাহলে এরা বিশেষ সেটা বাংলাদেশের সবাই যায়, এদের বিশেষ প্রোগ্রামে সেটা যায়, এমনি কেউ ছিল না। এখনো সময় আছে। আমি ইন্ডাস্ট্রির আমাদের ডিরেক্টরদের কাছে বলি, ডিরেক্টর সমিতিকে বলি, প্রযোজক সমিতি বলি যে আপনার একটা ভালো উদ্যোগ নেন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য। গত 15 বছর 20 বছর যদি বলি, প্রায় 15 বছরের উপরে, হ্যাঁ, সাকিব খান ছাড়া তো আসলে ছবি চলছে না, এটা তো আসলে এক ধরনের পরীক্ষিত। কথা ঠিক আছে, সাকিব খানের ছবি কখনগুলো চলছে, যে ছবির বাজেট চলে 1 থেকে 1.5 কোটি টাকা,
রাইটটা, টেলিভিশন রাইটটা, এটা সাকিব খানকে আগে বাড়াই দিচ্ছে, ঠিক আছে? তার বাইরে গেলে চলবে না, এই পর্যন্ত একটাও চলে নেই। যখনই বাজেট ওভার হয়েছে কোনো ছবি চলছে, মার্কেট বুঝতে হবে না বাংলাদেশে, মুগ্ধা বললেই হবে, মুগ্ধা চাওয়া মারলেই হবে। 6, 7, 18, 19টা সিনেপ্লেক্স দেখে সিনেমা উঠে, এই 18টা সিনেপ্লেক্সে 6 মাস হাউসফুল থাকতে হবে একটা ছবি চালানো হলে এখন এই বাজারে। আর আরেকটা কথা বলি, বাজেট যদি 1 টাকা হয় তারা বলে 2 টাকা। বর্তমান সময়ে আসলে বাংলাদেশে শুটিং হয় না বললেই চলে, বিশেষ করে সাকিব খানের ছবি বা উন্নত মানের ছবি আমরা যেগুলো বলি, হ্যাঁ, এগুলো তো হচ্ছে দেশে শুটিং না করে দেশের বাইরে শুটিং করা হয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে অনেকে আলোচনা করছিল যে আসলে বিদেশে টাকা পাচার করার একটা অন্যতম পন্থা হচ্ছে আসলে বিদেশে শুটিং করা। তোমার সাথে আমি একমত হতে পারি। আমি তো বলছি যে পিছনে তোমরা একটু হাল্লা দেখো, ছবির জেনুইন প্রডিউসার গুলো তারা খুঁজে পেয়ে যাবে। এক পর্যায়ে ইন্ডাস্ট্রিতে কালো টাকাকে সাদা বলা যায়, এটা ফিল্ম ইন্ডাস্ট্রি, ঠিক আছে? যদি বলে যে 18, 19 লাখ কোটি এত কোটি, এটা ভিতরে বহুত বড় রহস্য আছে। তাহলে আমাকে কুকুরে কামড় মারছে নাকি যে আমি এই বাংলাদেশে 15 কোটি এত ছবি বানাবো, 10 কোটি ছবি বানাবো? কুকুর কামড় তো দেয় নাই আমার। আমি ছবি বানালে সর্বোচ্চ বানাইতে পারি 80-90 লাখ টাকা, 1 কোটির ভিতরে ছবি বানাই। আমি এই বাজারে ছবি মার্কেট কিন্তু আপনি তো অনন্ত চল্লিশ নিয়ে বানাইছেন, এর চেয়ে ভালো বাজে 1 কোটি টাকা এটা আমি সবসময় বলি। এবং আমি 1 কোটি ছবি বানাচ্ছি, আর তাদের 16 কোটি 18 কোটিতে ছবি বানায়। আমার ছবিটা তো মিলিয়ে দেখো, আমার আশেপাশে আছে কিনা দেখো, মিলিয়ে দেখো। আপনি কামাইছিলেন। না, ওইটা তো আমার লাভ হয়েছে। 3-4টা ছবি ছিল, তার সাথে আমার 40-50 লাখ টাকা আমার পকেট হচ্ছে। আমি যেটা সত্য সেটাই যেটা এর বিষয়ে আমার একটা লাভ লস হয় না, ঠিক আছে? কারণ আমার বাজেট আমি জানি তো, এই বাজেটটা আমাকে সিনেপ্লেক্স কিন্তু যে যত কথাই বলুন, সিনেপ্লেক্স অনন্তবার না চায়। অনন্তর আমি দেখছি তো 11 দিনে, এবং ভালো ভালো মানুষ, ইউনিভার্সিটির প্রফেসর টফেসর ভালো ভালো মানুষ অনন্তর ছবি দেখতে আসে। এই গুণটা কিন্তু অনন্তর আছে। ওই এফডিসিতে একটা কথা ঘুরে বেড়াচ্ছিল যে এই সাকিব খানের প্রিন্স ফ্লপ, হ্যাঁ, তার মানে হচ্ছে সাকিব খান যদি হিট না হতে পারে তাহলে ইন্ডাস্ট্রির তলা থাকবে না, হ্যাঁ, সিনেমা হলেই থাকবে না, বা সিনেমা বলতে আসলে কিছু থাকবে না। এখন এই ঈদে তো আসলে প্রচন্ড ভাবে ধরা খেলো হচ্ছে প্রিন্স, হ্যাঁ, তো আগামী ঈদে আসলে কি হবে বা চলচ্চিত্রের ভবিষ্যৎ কোন দিকে? আগামী দিনের ছবিও চলবে না, বুং বাং ছবি চলবে না। বুং বাং ছবি 1 দিন 2 দিন 3 দিন ছবি তো আর বলি সাকিবের ভালোবাসলে এগুলো বলা যায় না। মানুষের কাছে সিনেমা হলের গেট বাই গেল হয়ে গেছে। সাকিবের ছবি হিরো তো সুপারস্টার, হলের যে আসুদ্ধ নাই বুঝতে পারে না আছে। সাকিবের বাম্পার বাম্পার সুপার ছবি আছে, এগুলো আর চলবে না। এগুলো এই ইতিহাস পাইছো তুমি কি জীবনে কখনো ইতিহাসে জানছো এটা যে সিনেমা ফলো হয়েছে বইলায় পুরো সমস্ত হল মালিকরা প্রডিউসারের বৈশা মিটিং করে সাংবাদিকদের সামনে টাকা দিচ্ছে? এটা কি আজ পর্যন্ত কোনো হিরোর বিরুদ্ধে হয়েছে? এটা হ্যাঁ, কোন হিরোর হয়েছে? ও কিসের সুপার স্টার কে বানালো, কিসের মেগা স্টার কে বানালো, কিস বানালো, খারাপ বানালো, সেদিন কিন্তু সব শেষ হয়ে গেল। এটা তো ইতিহাস নাই। এই জিনিসটা কেন হবে? এই প্রডিউসারকে তো